আমার মেজো বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেই দিন যে আমি কিভাবে বেঁচেছিলাম আমি নিজেও জানি না। মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে। না সেদিন বাঁচতে পারছিলাম না মরতে পারছিলাম। আমার পায়ের নিচের মাটিও ছিল না। পৃথিবীর সবার কাছে তখন শুধুমাত্র আমিই দোষী, আমিই খারাপ। অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি। এজন্য অবশ্য আমার মা দায়ী। পৃথিবীতে সব মা ভালো হয় না এবং সব পরিবারও ভালো হয় না, কিছু খারাপ পরিবারও রয়েছে। 2008 সাল, ওই মুহূর্তে আমি আমার বাপের বাড়িতে অবস্থান করছিলাম। 3 মাস আগে থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। আমি আমার বাপের ঘরে চলে আসি। আমার ছোট বোনটা আবার আমার এক খালার বাড়িতে থাকতো। ঘরে শুধু আমার মেজো বোন, আম্মু আর আব্বু। ওরা আমার সামনে তেমন কথা বলতো না। আর তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম, তাই ঘরের এত কিছুতে আমি নাক গালাতাম না। তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে। আমার স্বামী ধনী ছিল আর আমার বাবা ছিল দিনমজুর। আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটি সিএনজি কিনে দেই। তখন থেকে বাবা সিএনজি চালাতো। আমাদের নিজেদের কোনো ঘর ছিল না, বাবা আমাদের নিয়ে ভাড়া ঘরেই থাকতো। বিয়ের 1 বছর পর্যন্ত ভালোই ছিল সব, কিন্তু যখনই আমি আমার পরিবারের টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম। আমার মেজো বোন আমার খেয়ে আমার পরে আমার সাথেই বেয়াদবি করতো। তুই ছাড়া কথা বলতো না। চরম লেভেলের একজন বেয়াদব ছিল। আমার মার কাছে ভীষণ ভালো ছিল। আমার মা তো আমি টাকা দিতে না পারলে আমাকে যাতা বলে গালিগালাজ করতো। আমি অনেক চেয়েছি পরিবারের সাথে সম্পর্ক বাদ দিতে, কিন্তু পারি নাই। কয়দিন পর পর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে। আমার চেয়ে আমার মেজো বোনটা অনেক বেশি সুন্দরী ছিল, অথচ আমার তখন প্রেমের বিয়ে ছিল। 2008 সালে 5 মে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে আমার বোনের বিয়ে পড়িয়ে আসে, আমার বোনকে রেখে আসে। অথচ সকালে আমি জানতামও না ওরা কোথায় যাচ্ছে। এর মধ্যে বিকেলের দিকে আমার শ্বশুর বাড়ির একজন ফোন করে বলে, তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে। আমি শুনে বারবার মাকে ফোন করি। মা ফোন ধরে বলে আমি ঘরে এসে কথা বলতেছি। তার কিছু সময় পর বাবা মা ঘরে আসে। আমি তখন কান্না করতে করতে জিজ্ঞেস করি, নিমুখ হারাম তোরা কেন এমন করছস, উত্তর দে। তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। মা বলে, তুই বেশি ভালো যে এজন্য স্বামীর ভাত খেতে পারতাছস না, তোর এই অবস্থা, আমাদের তো মুখ পুড়িয়েছিস, তাই বাধ্য হলাম। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। তখন আমার মা আমাকে বাজে ভাষায় গালি দিয়ে বলে, ঘর থেকে বের হ, এখানে নাটক করিস না, আশেপাশে সবাইকে জানাইস না তুই যে একটা বাজে গালি দিয়ে একটা কথা বলে। আমি হতভম্ব। আমি যেন সেই দিন সেই ঘরে থাকতে পারছিলাম না। ওই বেঈমানগুলোর সাথে সাথে বের হয়ে যাই ঘর থেকে। কোথায় যাব কি করব বুঝতে পারতেছিলাম না। কে বা আমাকে জায়গা দিবে। পরে পরিচিত এক আন্টির বাসায় যাই। সেখানে 3 দিন থাকি। একদিকে প্রিয় মানুষকে হারানোর কষ্ট, অন্যদিকে পরিবারের কষ্ট। টাকা পয়সা নাই, কোথায় যাব কি করব বুঝতেছিলাম না। সেই দিন মনে হয়েছে মৃত্যু অনেক সহজ। মরতে চেয়েছিলাম কিন্তু সাহস দেয়নি। আন্টির বোনের দোকানে একজন মেয়ে লাগবে সেলসম্যানের। সামনে রমজান মাস, তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল। আমি ওখানে ছিলাম, সারাদিন দোকান করতাম। রাতে ওনার সাথে টুকিটাকি ঘরের কাজে সাহায্য করে ঘুমিয়ে যেতাম। ঘুমও আসতো না। এই পৃথিবীতে পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল, কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না। আর আন্টিটা আমাকে তেমন বেতন দিত না, খরচের টাকা ছাড়া। বলতো জমা থাকুক, যখন তোর কাজে লাগবে তখন নিস। এভাবে 1 বছর পার হলো। আমি তখন পুরো পরিবার, আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। খুবই ঘৃণা চলে এসেছিল তাদের প্রতি। আমি রাতে ঘুমাতে পারতাম না। মনে হতো আমার সাজানো সংসারে কিভাবে রাজত্ব করছে। আর মনে হতো আমার প্রিয় মানুষটা কি একটুও চিন্তা করছে না আমার কথা কি একটুও মনে পড়ে না। আমি কিভাবে দিন কাটাইতেছিলাম আমার আল্লাহ জানেন। এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আন্টির দোকানটা সেল করে দেয়। আর তখনই ওনার এলাকার এক বয়স্ক ধনী আন্টি দোকানটা কিনে নেন শখের বসে সময় কাটানোর জন্য। দোকানটা কেনার সময় আন্টিটা বলে, তুমি থাকো দোকানে, দেখিও মাঝে মাঝে আমি বসবো। আমার তো এত সময় নাই যে সারাদিন বসে থাকতে পারবো, ঘর সংসার রয়েছে, আর আমার ছেলেরাও বকা দিবে। তখন আমি আন্টির দোকানটা চালাতাম আর ওই আন্টির বাসাতেই থাকতাম, খেতাম আর মাসিক টাকাও দিয়ে দিতাম। এর মধ্যে ওই আন্টির দোকানে অনেক টাকা ইনভেস্ট করে। ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানের পুরো ডেকোরেশন বদলে দেয়। তাছাড়া দোকানটা ওনাদের জায়গার উপরে ছিল। তখন ওনারা দোকানটা আরো বড় করার জন্য জায়গাটা আরো বাড়িয়ে নেয়। দোকানটা আগে থেকেই খুব পরিচিত ছিল, এখন আরো বেড়েছে। আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম, খুব ভালো সেল হতো। আন্টি আমাকে মাসে 17,000 টাকা বেতন দিতেন। এদিকে ওই আন্টিরা গ্রামে চলে যাবে, তাই আমাকে বাসা ছেড়ে দিতে হবে। আন্টিটা সে কি কান্না, আমাকে নিজের মেয়ের মতো আদর করতো। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য। তখন একা একা থাকা শুরু করলাম। রাতে একদম ঘুম আসতো না। বয়স বাড়ছে, জীবন কিভাবে যাবে, কত চিন্তা। সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞেস করতো। আমি বাড়িতে যাই না কেন, আরো কত কি। আমি বলতাম টাকা পাঠায়, আরো কত কি বানিয়ে বানিয়ে বলতাম। নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতে ইচ্ছেও করতো না। আমার মেজো বোন আর আমার স্বামী খুবই সুখে সংসার করছিল। এর মধ্যে আমার শ্বশুর বাড়ির পরিচিত আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ শুরু করেছি। তারা আমাকে শ্বশুর বাড়িতে থাকাকালীন ভীষণ আদর করত। দেখেন, এত ঘৃণার মাঝেও তো তার প্রতি ভালোবাসা আছে আমার। সে
এখন অন্য কারোর স্বামী, তাও আমি তাকে মাঝে মাঝে স্বপ্ন দেখি, স্বপ্নের মাঝে তাকে জড়িয়ে ধরি। তার প্রতি আমার ঘৃণাময় ভালোবাসা। আমি ভেবে পাচ্ছি না তারা সমাজের লোকজনের সামনে মুখ কিভাবে দেখাচ্ছে, আর আমার বাবা মাই বা কিভাবে পারলো এটা করতে, যার উত্তর আমার কাছে কোনোটাই নাই। রাতে খুব একটা ঘুম আসে না, সারাটা দিন কলিজা ছিঁড়ে যায় আমার। দোকানে তাই অনেক বেশি সময় দেয়, এজন্য অবশ্য আমার মালিক আন্টি আমাকে অনেক স্নেহ করে। মাঝে মাঝে ওনার বাড়িতে আমাকে যেতে বলে, খুব প্রয়োজন ছাড়া আমি ওনার বাড়িতে যাই না। বয়স জন্য আমারও থেমে নাই, দিনগুলো কিভাবে যাচ্ছে তাও বুঝতে পারছি না। আন্টি মাঝে মাঝে এসে দোকানে বসেন। একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরিয়ে পড়ে যান, আমি ওনার বাসায় দিয়ে আসি। পরের দিন ওনার এক বোনের ছেলে দোকানে আসে এবং প্রায় 50 পিস জামা নিয়ে যায়। এরপর প্রায় দোকানে আসতেন তিনি এবং আমাকে বিভিন্ন প্রকারের প্রণয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। আমি কয়েকদিন এড়িয়ে চলেছি, কিন্তু বিরক্তির মাত্রা চরম পর্যায়ে যাওয়ার পর আমি আন্টিকে বললাম। আন্টি ওনাকে বিষয়টা নিয়ে সমাধান করলেন, কিন্তু উনি তো সাবধান হলেন না। পরে আন্টি ওনার বড় ছেলেকে বিষয়টা জানালেন, উনি অনেক বকাঝকা করলেন। আমি ভয় পেতে শুরু করি, যেহেতু একা থাকি। তখন আন্টি বললেন, আমার বাসার নিচে থাক তুই। এর মধ্যে ওনার বড় ছেলের বিয়ে ঠিক হয়। আমি আন্টির পাশে থেকে আন্টির হাতে হাতে আন্টিকে অনেক সাহায্য করি ওনার বড় ছেলের বিয়েতে।